নমস্কার। আজ শুরুতেই একটা কথা বলে দিই, সেটা হচ্ছে কাউকে বা কোনো সম্প্রদায়কে আঘাত করতে বা কারোর পর্যালোচনা করতে এই ভিডিও নয় বা এই মতামত নয়। এবার মূল বিষয়ে আসা যায়। দেখুন, লোকসভা নির্বাচন মিটেছে, বাংলায় বিজেপি আবার অনেকটা পিছিয়ে গিয়েছে। তারপর 4টে বিধানসভার উপনির্বাচন হলো, সেখানেও বিজেপি মুখ থুবড়ে পড়েছে। কারণ যে 4টে বিধানসভার উপনির্বাচন হয়েছিল তার মধ্যে 3টেই বাগদা, রায়গঞ্জ এবং রানাঘাট দক্ষিণ, এই 3টেই বিজেপির হাতে ছিল। সেই 3টে বিজেপির হাত থেকে ছিনিয়ে নিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এবার ব্যাপার হচ্ছে যে এই লোকসভা বিধানসভার উপনির্বাচন কি একেবারে নিয়মনিষ্ঠভাবে, শান্তিপূর্ণভাবে, পুরোপুরি গণতান্ত্রিক পথে হয়েছে? একদম না। বিশ্বাস করুন, শাসক দলের বিরুদ্ধে ভোট লুট, বিরোধীদের ভোট দিতে না দিয়ে ভোট করিয়ে নেওয়ার মতো শত শত অভিযোগ আছে। ঠিক 2019-এর লোকসভা নির্বাচনের পর দিনহাটা, কোচবিহারের দিনহাটা উপনির্বাচনে যেমন দেখা গিয়েছিল, মোটামুটি এবারেও তার প্রতিচ্ছবি দেখা গিয়েছে। যে কোচবিহার লোকসভা আসনের নির্বাচনে 2019 সালে তৃণমূল হেরে গিয়েছিল, যে দিনহাটায় তারা পিছিয়ে ছিল, সেখানেই বিধানসভার উপনির্বাচনে, কারণ সেখানে বিধানসভার উপনির্বাচনে কি দেখা যায় যে উদয়ন গুহ, এখন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, তিনি রেকর্ড মার্জিনে জিতেছেন। পশ্চিমবঙ্গে শুধু রেকর্ড মার্জিন নয়, গোটা দেশের মধ্যে রেকর্ড মার্জিনে বিধানসভা আসনে জিতেছেন। কারণ 1,80,000-এর কিছু বেশি ভোটে তিনি জয়ী হয়েছিলেন, বোধহয় হয় 1,80,000 বা 1,60,000-এর কিছু বেশি ভোটে জয়ী হয়েছিলেন। যাই হোক, কিন্তু তারপরেও এই যে এই ভয়াবহ রিগিং, গাজওয়ারি বিজেপি প্রতিরোধ করতে পারলো না, সেটাও বোঝায় তাদের পায়ের তলায় মাটিটা বেশ দুর্বল হচ্ছে। সবচেয়ে মজার বিষয়, দক্ষিণবঙ্গে বিজেপি তুলনায় দুর্বল, এটা আমরা সকলেই জানি। কিন্তু 2019 সাল থেকেই দেখা যাচ্ছিল উত্তরবঙ্গে তারা একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছে। 2024-এর লোকসভা নির্বাচনেও উত্তরবঙ্গেই তারা সবচেয়ে ভালো ফল করেছে, কিন্তু সেখানে তৃণমূল কংগ্রেস কিন্তু অনেকটাই দাঁত ফুটিয়েছে। প্রথম কথা, কোচবিহার আসনটি বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিয়েছে তারা। কেন্দ্রীয় মন্ত্রিসভায় অমিত শাহের ডেপুটি ছিলেন যিনি, সেই নিশীথ প্রামাণিককে হারিয়েছে। এবার শুধু তাই নয়, একাধিক বিধানসভায় তারা 2019-এর তুলনায় এগিয়ে আছে। এর আগে পঞ্চায়েত এবং পুরসভা নির্বাচনেও তারা উত্তরবঙ্গে যথেষ্ট ভালো ফল করেছিল। তো এই পরিস্থিতিতে বিজেপি বেশ চাপে, ফলে তারা বোধহয় উত্তরবঙ্গের ঘাঁটিটা অন্তত আগলানোর চেষ্টা করছে। একটা জিনিস হয়তো তারা বুঝেছে যে দক্ষিণবঙ্গে খুব কঠিন পরিস্থিতি, অন্তত উত্তরবঙ্গের ঘাঁটি আগলানো যাক। তার জন্য বিজেপি কিন্তু আবার বঙ্গভঙ্গের ধুয়ো তুলেছে। এবার প্রথমে একটা জিনিস আপনাদের ভাবতে হবে, আমি ব্যক্তিগতভাবে, একেবারেই তো এটা একটা রাজনৈতিক ব্লগ হয় বা রাজনৈতিক কন্টেন্ট তৈরি করি, আমি ব্যক্তিগতভাবে এবং সর্বান্তকরণে চাই বাংলার এই তৃণমূল সরকারের পতন ঘটুক। এই স্বৈরাচার আর নেওয়া যাচ্ছে না, এতে মানুষের কোনো উপকার হচ্ছে না, চারিদিকে হতাশা। কিন্তু কার হাত ধরে পতন ঘটবে? বিজেপি, যে বিজেপি বাংলাকে ভাগ করতে চায়। তৃণমূলের পতন ঘটাতে বাংলা ভাগ মেনে নেব না, নিজের বাংলা, প্রাণের বাংলার ভাগ কোনো কিছুতেই হতে দিতে রাজি নই আমরা, হতে দেব না। এই দৃঢ় সংকল্প নিয়ে এগোতে হবে। তার জন্য আমাদের অন্য বিকল্প খুঁজতে হবে, দরকার হলে এই বিজেপিকে ছুঁড়ে ফেলতে হবে। আচ্ছা, কেন এই কথা বলছি? গতকাল অর্থাৎ 24 জুলাই বুধবার পরপর দুটো ঘটনা ঘটেছে। সবচেয়ে যে ঘটনাটা নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে যে রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী
শিক্ষা দপ্তর এবং উত্তর পূর্ব পার্বত্য অঞ্চলের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে এক বিচিত্র প্রস্তাব দিয়েছেন। সেটা হচ্ছে, আমরা অনেকেই জানি উত্তর পূর্বের রাজ্যগুলোকে, যাদের 7 সিস্টার্স বলা হয়, তারা তো উন্নয়নের দিক থেকে অনেক পিছিয়ে আছে এবং ভূপ্রকৃতিগতভাবে প্রতিকূল পরিস্থিতিতে আছে, সেখানে সেইভাবে শিল্প স্থাপন হয়নি, সেটা সম্ভবও নয় হয়তো ভূপ্রকৃতিগতভাবে। তো তাদের জন্য আলাদা করে একটা ফান্ড থাকে কেন্দ্রীয় সরকারের, সেখানে উন্নয়নের জন্য আলাদা করে একটি দফতর আছে এবং গড়ে অনেক বেশি অর্থ বরাদ্দ করা হয় আলাদা করে এই 7টি রাজ্যের জন্য উত্তর পূর্বে। সুকান্ত মজুমদারের প্রস্তাব হচ্ছে, বাংলার উত্তরাংশের, মানে যেটাকে আমরা উত্তরবঙ্গ বলি, উত্তরবঙ্গের ভূপ্রকৃতির সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের অনেকটা সাদৃশ্য আছে। একদম ঠিক বলেছেন, উত্তরবঙ্গের একটা বড় অংশের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের ভূপ্রকৃতিগত, আবহাওয়াগত, এমনকি নৃতাত্ত্বিক বৈশিষ্ট্যগত সাদৃশ্য আছে। এবার সুকান্ত মজুমদারের প্রস্তাব হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে তিনি বলেছেন, এই সাদৃশ্যগুলোর কারণে উত্তরবঙ্গ বাংলার সঙ্গেই থাকুক, কিন্তু তাকে পরিকাঠামোগতভাবে উত্তর পূর্বাঞ্চলের যে বিশেষ মন্ত্রক আছে, উত্তর পূর্বাঞ্চল উন্নয়নের যে বিশেষ মন্ত্রক আছে, তার অধীনে নিয়ে আসা হোক। তার যুক্তি, তাহলে উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যের জন্য যে বিশেষ তহবিল বরাদ্দ করে কেন্দ্রীয় সরকার, সেটা উত্তরবঙ্গের মানুষের জন্য বরাদ্দ হবে। এবার ব্যাপার হচ্ছে, দেখুন, সুকান্ত মজুমদারের প্রস্তাবটা এক অর্থে বঙ্গভঙ্গের সুর নেই, কিন্তু ঘর পোড়া গরু তো সিঁদুরে মেঘ দেখলে ডরায়। আমাদের বাঙালির সেই অবস্থা। আজ তাকে উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের অধীনে করবে, 2 দিন পর তাকে আলাদা করে নিয়ে যাবে, বলবে চল উত্তরবঙ্গ আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল, বা তাকে আলাদা রাজ্য করে দেবে, বা অসমের সঙ্গে মিশিয়ে দেবে। এই চাইছেন সুকান্ত বাবুরা? কারণ একটি রাজ্যের, মানে পশ্চিমবঙ্গের অংশ হয়ে, এবং যে পশ্চিমবঙ্গ উত্তর পূর্বাঞ্চল মন্ত্রকের আওতায় পড়ে না, তার আবার একাংশ কি করে ওই মন্ত্রকের মধ্যে যাবে? এটা কিভাবে সম্ভব? এবং দেখুন, ভূপ্রকৃতিগত উত্তরবঙ্গের একাংশের সাদৃশ্য আছে উত্তর পূর্বাঞ্চলের 7 সিস্টার্সের সঙ্গে বা ওই 7টি রাজ্যের সঙ্গে, কিন্তু সর্বত্র তো নয়। সুকান্তবাবু যেখানকার সাংসদ, সেই দক্ষিণ দিনাজপুরের বা তার পাশের জেলা উত্তর দিনাজপুর বা মালদহের কি সাদৃশ্য আছে বলতে পারবেন? ভূপ্রকৃতিগত, আবহাওয়া, নৃতাত্ত্বিক কোন সাদৃশ্য আছে 7 সিস্টার্সের সঙ্গে? নেই। তাহলে কি ঘুরিয়ে উত্তরবঙ্গকে বাংলা থেকে আলাদা করার চক্রান্ত করছেন? তারপর দেখুন, মানে এটা তো বাস্তবেও সম্ভব নয়, মানে সাংবিধানিকভাবেও এটা সম্ভব নয়। কিভাবে সম্ভব সুকান্তবাবুই জানেন, কি ভেবে বলেছেন। উনি আসলে বোধহয় উত্তরবঙ্গে নিজেদের ভিতটা শক্ত করার জন্য উত্তরবঙ্গের বিচ্ছিন্নতাবাদীদের তো মদত দিয়েই ক্ষমতায় এসেছেন, মানে উত্তরবঙ্গে একচ্ছত্র আধিপত্য বিজেপি তৈরি করেছে। তো তাদের সেই বিচ্ছিন্নতাবাদীদের বোধহয় একটু সন্তুষ্ট করার জন্য এই সুর তুলেছেন, সেটাই হবে। এর আগে তো উত্তরবঙ্গে ওনাদের একাধিক বিধায়ক সাংসদ একই সুর তুলেছিলেন। এই গেল। আরও একটা সরাসরি, সেটা নিয়ে আলোচনা কম হচ্ছে, আরও একটা সরাসরি দাবি কোচবিহার থেকে নির্বাচিত বিজেপির রাজ্যসভার সাংসদ, মানে কোচবিহারের ভোটার আর কি, রাজ্যসভার সাংসদ তো এইভাবে নির্বাচিত হয় না। এই বাংলা থেকে নির্বাচিত বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ বুধবার রাজ্যসভায় দাঁড়িয়ে সরাসরি বঙ্গভঙ্গের প্রস্তাব এনেছেন। সরাসরি তিনি গ্রেটার কোচবিহার রাজ্য তৈরির দাবি আবার উত্থাপন করেছেন। এতদিন শোনা যাচ্ছিল তিনি বিজেপির সঙ্গে এক ডিলে গিয়ে রাজ্যসভার সাংসদ হয়েছেন, সেটা হচ্ছে নাকি রাজবংশী ভোট বিজেপির দিকে থাকবে, তার পরিবর্তে অনন্ত মহারাজ পৃথক রাজ্যের দাবি ছেড়ে দেবেন, আর ওই সবাইকে সবকিছু সাজিয়ে বুঝিয়ে আর কি বিজেপির রাজবংশী ভোট পৃথক রাজ্যের দাবিকেও নিজের, মানে সেই ভোট ব্যাংকটা নিজের দিকে টানলো, এদিকে বাংলাও ভাগ হলো না, সবাই সন্তুষ্ট থাকলো।
কিন্তু আদপে যে সেটা নয়, উপরের এই খবরের তলায় যে ঘুঁটি ছক অনেক দূর এগোচ্ছে সেটা অনন্ত মহারাজ বুঝিয়ে দিলেন। বিজেপির টিকিটে নির্বাচিত হয়ে তিনি রাজ্যসভায় দাঁড়িয়ে বাংলা ভাগের দাবি তুলছেন। আর বিজেপির আর এক রাজ্যসভার সাংসদ, বঙ্গ বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য পরে বাইরে বেরিয়ে বলছেন যে আমরা বঙ্গভঙ্গের দাবি সমর্থন করি না, পশ্চিমবঙ্গের যে ম্যাপ আছে তাকে অক্ষুণ্ণ রাখতেই আমরা দায়বদ্ধ, আমরা খণ্ড বিখণ্ডে আস্থা রাখি না। এ কেমন দ্বিচারিতা! যদি তাই হয় তাহলে অনন্ত মহারাজকে আপনারা দলীয়ভাবে সাবধান করুন, দরকার হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিন, দরকার হলে বহিষ্কার করুন। আচ্ছা, এবার আসা যাক এই বঙ্গভঙ্গের দাবি বা বিশেষ করে কোচবিহার জেলাটা নিয়ে, মানে কোচবিহারকে কেন্দ্র করে তো গ্রেটার কোচবিহার রাজ্যের দাবি। একটু কটা তথ্য আপনাদের দিয়ে নিই, তাহলে বুঝবেন এটা শুধুই বিচ্ছিন্নতাবাদী ষড়যন্ত্র। এর সঙ্গে মানুষের, সংখ্যাগরিষ্ঠ মানুষের আবেগ নেই। আবেগ নেই বলবো না, নিশ্চয়ই আবেগ আছে। রাজবংশীদের বেশিরভাগ অংশ বা একটা বড় অংশের পৃথক রাজ্য, পৃথক কোচবিহার রাজ্যের দাবি আছে, আবেগ আছে। কিন্তু গণতান্ত্রিক দেশে তো সংখ্যাগরিষ্ঠের মত অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সংখ্যাগরিষ্ঠ মত যে অন্যরকম, এই আবেগ যে সংখ্যাগরিষ্ঠের আবেগ নয়, সেটা সহজেই বুঝতে পারবেন কটা তথ্য দিলে। এই অনন্ত মহারাজের আসল নাম হচ্ছে নগেন্দ্র রায়। তিনি আদপে অসমের বাসিন্দা বলে জানা যায়, থাকেনও নাকি অসমেই বেশি, কিন্তু এই বাংলা থেকে তাকে আবার রাজবংশীদের প্রতিভূ বিজেপি খাড়া করেছে, তাই বাংলা থেকে তিনি, এই কোচবিহারে ভোটার হয়েছেন, বাংলা থেকে নির্বাচিত হয়ে রাজ্যসভায় গেছেন। তার নিজের একটি রাজনৈতিক দল আছে, বা ছিল বলা ভালো, গ্রেটার কোচবিহার ডেমোক্রেটিক পার্টি। আসলে পৃথক কোচবিহার, গ্রেটার কোচবিহার রাজ্যের দাবিতে গড়ে উঠেছিল গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। সেই সংগঠনে ভাঙন ধরে অনন্ত মহারাজ গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন থেকে বেরিয়ে গিয়ে গ্রেটার কোচবিহার ডেমোক্রেটিক পার্টি গঠন করে। তো পরে আবার যাক বিজেপির হয়ে 2023 সালের 19 আগস্ট তিনি রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ গ্রহণ করেন। বাংলা থেকেই নির্বাচিত হয়েছিলেন। তখন রাজ্যসভা নির্বাচন হয়েছিল, বিজেপির ভাগে একটি আসন যাওয়ার কথা ছিল বিধায়ক সংখ্যার নিরিখে, তাই হয়েছে। তারা অনন্ত মহারাজকে টিকিট দিয়েছিল। ভেবে দেখুন, বাংলা ভাগের দাবি তোলে না, মূল বাংলার অংশ, তেমন কাউকে কিন্তু টিকিট দেয়নি। বাংলা থেকে বিজেপির টিকিটে সরাসরি নির্বাচিত প্রথম রাজ্যসভার সাংসদ হলেন অনন্ত মহারাজ। শ্রমিক ভট্টাচার্য কিন্তু পরবর্তীতে নির্বাচিত হয়েছেন। ভেবে দেখুন কেন্দ্রীয় বিজেপির উদ্দেশ্যটা কি এর মধ্যে দিয়ে প্রকাশ পায়। আচ্ছা, কোচবিহারের কটা তথ্যে আসি। কোচবিহার আসলে কোচ রাজ্য ছিল, প্রথমে স্বাধীন রাজ্য ছিল, পরে ব্রিটিশদের আওতাধীন করদ রাজ্যে পরিণত হয়। কিন্তু মানে বাংলায় যখন ব্রিটিশ শাসন দুর্দম গতিতে চলছে, তখন কোচবিহারের কোচ রাজ্য কিন্তু তাদের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ তাদের রাজাদের হাতেই ছিল আর কি দীর্ঘদিন। 1586 সালে কোচ সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। এর অনেকটা ইতিহাস আছে, যে ইতিহাস অনেক বেশি আজকের বাংলার থেকে অসমের দিকে জড়িয়ে আছে। হোজো, অহমিয়া, সেখান থেকে এসে কোচ রাজ্য হয় 1586 সালে। আর 1949 সালের হচ্ছে 28 আগস্ট ভারত ভুক্তির মধ্য দিয়ে কোচ সাম্রাজ্যের অবসান ঘটে। তার মানে 350 বছরেরও বেশি এই সাম্রাজ্য টিকে ছিল, তার অস্তিত্ব বজায় রেখেছিল। এবং মাথায় রাখতে হবে, ভারত স্বাধীন হওয়ার 2 বছর পর পর্যন্ত কিন্তু কোচ বা কোচবিহার স্বাধীন একটি রাজ্য বলুন বা দেশ ছিল, ভারতের অংশ ছিল না। মাথায় রাখতে হবে, স্বাধীনতার 2 বছর পর আজকের কোচবিহার ভারতের সঙ্গে যুক্ত হয়েছে। তখন কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে যুক্ত হয়েছিল। তার 1 বছর পর, 1 বছরও কাটেনি আর কি, মাস 6 পর 19 জানুয়ারি 1950 সালে সেটিকে পশ্চিমবঙ্গের একটি জেলা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। গ্রেটার কোচবিহার রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের যে দাবি তোলা হয়, সেই আন্দোলনকারীদের পয়েন্টটা এখানেই। তাদের বক্তব্য, ভারত সরকারের সঙ্গে যে চুক্তিতে কোচবিহার
একীভূত হয়েছিল, সেখানে তার আলাদা রাজ্য বা আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলের অস্তিত্ব রক্ষার কথা বলা হয়েছিল, কিন্তু তাকে একটা জেলায় পরিণত করা হয়েছে। তাদের বক্তব্য এটা ওই চুক্তির বিরুদ্ধে বা খেলাফে গিয়ে ঘটেছে। কিন্তু কটা তথ্য দেখুন, কোচকার মানে কোচ যারা রাজা ছিল, ওই রায় পদবি থাকতো তারা রাজবংশী, একদমই রাজবংশী। তো এখন রাজবংশীরা অত্যন্ত কম সংখ্যায়। এবার দেখুন, সেই চুক্তি নিয়ে অনেক বিতর্ক আছে। সাধারণত সংবিধান বিশেষজ্ঞরা বলেন যে কোচবিহারকে জেলা করার মধ্যে কোনো ভুল নেই। প্রথমে তো তাকে কেন্দ্রশাসিত অঞ্চল করা ছিল, জেলা করার কোনো ভুল নেই, কিন্তু যাই হোক মানতে চান না একাংশ নেতারা। তো তথ্য কি বলছে? তথ্য বলছে 2011 সালের আদমশুমারি অনুযায়ী বলছি, কারণ মোদী সরকার তো তারপর প্রায় 13 বছর হয়ে গেল আর সেন্সাস করে উঠতে পারছে না। করোনা পর্ব পেরিয়ে গিয়ে 3 বছর চলে গেল, এখনো আদমশুমারি শুরু করতে পারেনি। মানে দেশটাকে একেবারে লাটে তুলে দিতে চায় আর কি মোদী সরকার। যাই হোক, তো 2011 সালে আদমশুমারি অনুযায়ী কোচবিহারের মোট জনসংখ্যার মাত্র 1.31% হলো রাজবংশী। কত? মাত্র 1.31% হলো রাজবংশী। আর বাঙালি, কোচবিহার জেলায় বাঙালির সংখ্যা 94.79%। বুঝতে পারছেন? এটা হচ্ছে তথ্য। তার কারণও আছে। হ্যাঁ, শুধু কোচবিহার নয়, রাজবংশীরা জলপাইগুড়িতেও অনেকটা ছড়িয়ে আছেন। এছাড়াও আলিপুরদুয়ারে অল্প কিছু আছে, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরেও তারা অনেকটা ছড়িয়ে আছেন। সব মিলিয়ে বাংলায় মোট রাজবংশী জনসংখ্যা হচ্ছে ওই 2011 সালের আদমশুমারি অনুযায়ী 39,83,316 জন। ইন্টারেস্টিং আর একটা তথ্য, অসমে বসবাস করেন এমন রাজবংশীর সংখ্যা 70,21,254 জন। অসম বিজেপি শাসিত রাজ্য। বিহারেও কিছু রাজবংশী আছেন, তা সংখ্যাটা হচ্ছে 2,90,000 মতো আর কি, মানে 3 লক্ষের কাছাকাছি ধরুন। তাহলে কি বোঝা গেল? এই কোচবিহারকে আলাদা করে নিয়ে গ্রেটার কোচবিহার রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল গড়তে চান অনন্ত মহারাজরা। বিজেপির একটা বড় অংশ তাতে মদত দেয়, কিন্তু সবচেয়ে বেশি রাজবংশীর বসবাস অসমে, কিন্তু তারা অসমের খুব বেশি অংশ চায় না, বা অসমে তারা আন্দোলন গড়ে তোলে না। আসলে বাঙালি, তার মানে বাংলাকে ভাগ করাটাই এদের লক্ষ্য। আসলে বাঙালিকে যেন তেন প্রকারে দুর্বল করাটাই কি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের লক্ষ্য? তাই এই বিচ্ছিন্নতাবাদীদের মদত দেন? ভেবে দেখুন, আমাদের সকলকে ভেবে দেখতে হবে। আর একটা কথা বলি, একটা কথা খুব সংবাদ মাধ্যমে লেখা হয়, আমরাও অনেক সময় বলি, রাজবংশী ভোট কার দিকে গেল তার মাধ্যমে কোচবিহারে লোকসভা কেন্দ্রে ভোটের ফল নির্ধারিত হয়। নিশ্চয়ই হয়, নিশ্চয়ই ফ্যাক্টর, একটি ভোটও ফ্যাক্টর গণতন্ত্রে। কিন্তু যে তথ্য যা বলছে তাতে কি মনে হয় কোচবিহার লোকসভা কেন্দ্রের ভোটের ফলাফলের রাজবংশী ভোট ঠিক এতটাই গুরুত্বপূর্ণ? অনন্ত মহারাজদের মতো বিচ্ছিন্নতাবাদীদের মদত দেওয়াটা কি এতটাই গুরুত্বপূর্ণ? ভেবে দেখবেন। আর শেষে একটা ছোট্ট তথ্য, এই অনন্ত মহারাজ নিজেকে মোটামুটি রাজা গজা ভাবেন, জানেন তো? তার অদ্ভুত এক পাইক বরকন্দাজ বাহিনী আছে, তারা পাগড়ি এঁটে এমনভাবে সেজে বেড়ায় মনে হবে মধ্যযুগীয় কোনো সাম্রাজ্যে এসে পড়েছেন। আসলে স্বপ্নের রাজত্বের বিনাশ ঘটাতে রাজি নন অনন্ত মহারাজরা। তারা একই রকমভাবে গরিবকে শোষণ করতে আর বাঙালিকে ভাগ করতে আজও ব্যস্ত। এরই মাঝে একটা জিনিস সকলে মনে রাখবেন, যাই ঘটুক বঙ্গভঙ্গ মেনে নেওয়া যায় না। তাই তৃণমূলের বিকল্প হিসেবে অন্য শক্তির দিকে তাকাই, কিন্তু বিজেপি নয়। নমস্কার।